দায়িত্বে থাকে তারাই সরকার আন্ডারটেকিং, সরকারের নিয়ন্ত্রণের লোক যায়। তাই ৭৭ বছর ধরে কম বেশি সব গভর্নমেন্টই এই ওয়াকাফের টাকার মধু চেকেছে। তার মানে আমাদের সম্পদ ঝেড়ে খেয়েছে। খোলা কথা, আপনাদের অসুবিধা হচ্ছে? আমাদের সম্পদের টাকা সবকটাই ঝেড়ে খেয়েছে। কিন্তু হঠাৎ করে বিগত 10 বছরও কেন্দ্রীয় সরকার আছে, সেও ওয়াকাফের টাকার মধু খেয়েছে। কিন্তু একটা প্রশ্ন, হঠাৎ করে এই ওয়াকাফকে কেন আইন করে নিজেদের কবজায় নিবাস ষড়যন্ত্র করছে, এটা আমাদের ভাবতে হবে। এই জায়গাটা হলো পয়েন্ট। তার আগে আমি আপনাদের বলি, আমার রাজ্যে যিনি বর্তমান সরকার আছে, আমার রাজ্যে যিনি বর্তমান ক্ষমতায় রয়েছে, ইনি সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী আমাদেরকে কি ওয়াদা করে এসেছিল, ইনার আগে যে বাম সরকার ছিল সেই বাম সরকার নাকি 20,000 কোটি টাকা ওয়াকাফ সম্পত্তি লুটপাট করেছে। অতএব আমি যদি ক্ষমতায় আসি মুসলমানদের ওয়াকাফ উদ্ধার করে দেব। এটা বলেছিল না বলেনি? হাত তুলে বলবেন বলেছে না বলেনি? হাত তুলে বলবেন বলেছিল না বলেনি? এই ওয়াদা করেছিল। আরো অনেক ওয়াদা, 10,000 মাদ্রাসা, ভুরপুরা শরীফের রেল, ইটা সিটা বাড়িতে বাড়িতে, মানে দুনিয়া যা ফেকার ফেঁকেছিল আর আমরা মূর্খর মতো নিয়েছিলাম। ওটা ছেড়ে দেন, আমি একটা টপিক নিয়ে আলোচনা করছি। তাহলে ইনি বলেছিলেন উদ্ধার করে দেবো, কিন্তু উনি এসেছেন 2011, আজকে 24, দীর্ঘ 13 বছর প্লাস হতে যাচ্ছে। কিন্তু দুঃখের সাথে বলতে হয় একটা সম্পদও উদ্ধার হয়নি। আমি 2013-14 থেকে আন্দোলন করছি যে ওয়াকাফকে ফিরিয়ে দিতে হবে, ওয়াকাফকে হেফাজত করতে হবে। রাজ্যে যে সরকার আছে তিনি একবার বেগম রোকেয়া রিসার্চ সেন্টার ওয়াকাফ ভবন বলে একটা শিলান্যাস করেছিল, ওই শিলান্যাসই হয়েছে, একটা পর্যন্ত এখনো ইট গাঁথা হয়নি। কেন? সব সেটিং মাপে চলছে। এদের সবার বাপ, সবার মাথায় মনে রাখবেন আরএসএস বসে আছে। অতএব সমস্ত সম্পদকে আরএসএস এর ফান্ডে দিতে হবে, এটাই হলো ইনাদের মূল পরিকল্পনা। কেন? পুরো দেশ এখন কোন জায়গায় মোদি বসতে পারে, কোন জায়গায় শাহ বসতে পারে, কোন জায়গায় মমতা বসতে পারে, কোন জায়গায় অন্য কেউ দিল্লিতে অন্য কেউ নামে বসতে পারে। কিন্তু মনে রাখবেন সবার মাথাতে এই আরএসএস বসে আছে। তাই আরএসএস এর বিনা হুকুমে এরা কখনো কিছু করতে পারবে না। তাই ওয়াকাফ ভবন তো শিলান্যাস হলো, কিন্তু টাল বাহানায় ওয়াকাফকে রেজিস্ট্রেশন করা, তুলে আনা এমন কোনো ব্যবস্থা করল না। এবং মনে রাখবেন আজকে এই আইন করার পিছনে উদ্দেশ্যটা কি? এই আইন করার পিছনে উদ্দেশ্য হলো, এখন দেখে দেখে অনেক বিষয় পড়তে গেলে অনেক সময় লেগে যাবে। ৭৭ বছর ধরে কম বেশি সবাই খেয়েছে, এই টুকটুক টুকটুক করে সবাই খেয়েছে। কেন্দ্র সরকার চাইছে টুকটুক করে খেয়ে লাভ নাই, সব তো আমার হাতে, সব তো আমার হাতে। প্রধানমন্ত্রী আমার, স্বরাষ্ট্রমন্ত্রী আমার, সব আমার। কোর্টকে আইন অবশ্যই সম্মানের, কিন্তু কোর্টের মধ্যে অনেক জজও আমার, লয়ারও আমার। প্রেসার দিয়ে অনেক কিছু করে নেব। তার প্রমাণ হলো 1.5 ঘন্টার মধ্যে সাম্বালের মসজিদের জন্য আদেশ চাইল, সঙ্গে সঙ্গে দিয়ে দিল। আচ্ছা, আমার কলিকাতার সেই বোনটা কোথায়? আরজি করেন কোথায়? আরজি করেন। আজকে সেই বোন ইনসাফ পেল না। 1.5 ঘন্টার মধ্যে মসজিদের তলায় কি আছে খোঁড়ার জন্য রায় পেয়ে যায়। এটা কি সেটিং ছাড়া অন্য কিছু হতে পারে? এটা সেটিং ছাড়া অন্য কিছু হতে পারে? এইভাবে কেন্দ্র সরকার দেখছে টুকটুক করে খেয়ে হবে না, টুকটুক করে নিয়ে হবে না। সবই তো আমার, প্রত্যেক জেলার, প্রত্যেক রাজ্যের সিএমও তো আমাদের, প্রত্যেক জায়গার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট শুরু করে সব দপ্তরই তো আমাদের। অতএব এই সুযোগে ওয়াকাফ 2024 সংশোধনের নামে
অকাপ সম্পদকে পুরো কবজা করে নাও। 44টা 1995 যে আইন হয়েছিল তা থেকে 44টা চেঞ্জ করতে চেয়েছে। তার মধ্যে কয়েকটা রিপোর্ট আপনাদের বলছি। সর্বপ্রথম ধর্মের মধ্যে বিভাজন করতে চেয়েছে, বলতে চেয়েছে শিয়া সুন্নি দুটো বোর্ড হবে। বিজেপি চায় যত মুসলমান টুকরো টুকরো হবে, ভাগ ভাগ হবে, তত বিজেপির ফায়দা হবে। তাহলে শিয়া সুন্নি দুটো ভোট করতে চেয়েছে। যারা বলে এক দেশ এক ভাষা এক ভোট, তারা আবার হঠাৎ করে ওয়াকফকে দুটো ভাগ করছে কেন? আমাদের মধ্যে টুকরো টুকরো ছোট ছোট করে দিতে চাইছে। কি করতে চেয়েছে? এর মধ্যে চেয়েছে 20 জনের কমিটি ছিল সেন্টারে, সেটাকে 21 জনের কমিটি করতে চাইছে। 11 জন অমুসলিম ভাইকে ঢুকাতে চাইছে। আমি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা রেখে, সম্প্রীতি রেখে আমার অমুসলিম ভাইদের বলবো, ভাই মনে দুঃখ নেবেন না। এটা আমার ছেলের সম্পদ, এটা আমার ছেলের রুজি রুটি, এটা আমার বাচ্চার হক। আপনি মেরে নেবেন না আমার সোনার ভাই। আপনার দৈবত্ব সম্পদ আছে, সেখানে যদি আমরা মুসলমান বলি আমাদেরকে ঢুকাতে হবে। খ্রিস্টান ভাইদের সম্পদ আছে, আমরা মুসলমান যদি বলি সেকুলারের নামে ধর্মনিরপেক্ষ দেশ আমাদেরকে ঢুকাতে হবে। এটা অন্যায় হবে। কেন? দৈবত্ব সম্পত্তি হিন্দু ভাইদের, তাদের বাচ্চাদের অধিকার, তাদের ধর্মীয় অধিকার, তাদের সংস্কৃতি অধিকার, সেখানে যেমন আমার যাওয়াটা উচিত হবে না। তাই আমার অমুসলিম ভাইদেরকে বলবো, কেন্দ্র সরকার আজকে আমার বাচ্চার রুটি কাটতে চাইছে, আমার মসজিদের আজান বন্ধ করতে চাইছে, আমার ধর্মীয় কালচারকে মিটাতে চাইছে। তাই খারাপ নেবেন না, আমাকে কমনাল মনে করবেন না। আমি সত্য কথা বলছি, আমার অধিকার কেন্দ্র সরকার মেনে নিতে চাইছে। তাই 21 জন কমিটির মধ্যে 11 জন অমুসলিমকে ঢুকাবে। তাহলে সংখ্যা গুরু অমুসলিম হয়ে গেল। যে কোনো সময় বাকি 10 জনকে ল্যাং মেরে বাঁধতে দেবে। তাহলে ওয়াকফের মধ্যে আমাদের আর কেউ রইল? জোরে বলেন। কেরলের 14 বছরের মসজিদ নিলাম করে কর্পোরেশনদের হাতে তুলে দিতে অসুবিধে হবে। গুজরাটের 13 বছরের মসজিদ ভেঙে ওটাকে ওয়াকফ কর্পোরেশনদের হাতে, আদানি আম্বানির হাতে তুলে দিতে অসুবিধে হবে। এভাবে স্বাধীনতার আগে যত ঐতিহাসিক মসজিদ, মাদ্রাসা আছে, কবরস্থান আছে, সবগুলোকে মিটিয়ে দিতে চাইছে। কেন মিটাতে চাইছে? এটা প্রশ্ন তো। এক তো লোভ, অর্থ, টাকা, আমাদের উপরে হিংসা, এগুলো তো ইত্যাদি। কিন্তু বাস্তবটা শুনুন, বাস্তব হলো এটাই। এনআরসি এনপিআর করে মুসলমানদের ধরে বিদেশি বলে তাড়াবার চেষ্টা করেছিল। আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ বিভিন্ন রাজ্য থেকে অমুসলিম ভাইরা এলে তারা নাগরিকত্ব পাবে, মুসলমানরা পাবে না, এই বলে বিভাজন করতে চেয়েছিল। সেই জায়গায় আমি বলেছিলাম অবশ্যই দিন কোনো আপত্তি নাই। কেন? আমি বুক থেকে জানি বাংলাদেশ থেকে কোনো মুসলমান ভারতে আসেনি, পাকিস্তান থেকে কোনো মুসলমান ভারতে আসেনি, আফগান থেকে কোনো মুসলমান ভারতে আসেনি। তাই আমাদের নাগরিকত্ব দিবার প্রয়োজন নয়। আমরা ছিলাম, আমরা আছি। আমরা যে এখানকার প্রমাণ দেবো কি করে? ওই যে কেরলের 14 বছরের 1400 বছরের মসজিদ বলে দিচ্ছে 1400 বছর ধরে ভারতে মুসলমান ছিল, আজান ছিল, একামত ছিল, নামাজ ছিল। ওই যে গুজরাটের 1300 বছরের মসজিদ বলে দিচ্ছে ভারতবর্ষে মুসলমান ছিল 1300 বছর ধরে, আজান ছিল, নামাজ ছিল। তাই ঐতিহাসিক মসজিদগুলোকে বিরান করে, কবরগুলোকে মিটিয়ে দিয়ে এরা সমাজকে দেখাতে চাইছে মুসলমান এদেশে নতুন করে এসেছে, তবে তো এনআরপি করে, এনআরসি করে আমাদের তাড়াতে সুবিধা হবে। কথা বুঝছেন না? বোঝেন না? তাহলে একদিকে যেমন এটা আমার ধর্মকে মিটাবার ষড়যন্ত্র, অপর দিকে এর পিছনে পুরো ভারতের মুসলমানদের ঘরে নাগরিকহীন করে এদেরকে গণহত্যা করার একটা ষড়যন্ত্র চলছে। মনে রাখবেন, এই জায়গায় আমাদেরকে জীবনের শেষ নিঃশ্বাস দিয়ে হলেও আমাদের ওয়াকফ, আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের কবরস্থান, আমাদের ঐতিহ্য আমাদেরকে বাঁচাবার জন্য সংগ্রাম করে যেতে হবে। এতে আপনারা তৈরি আছেন না নাই বলুন? তৈরি আছেন তো নাকি? আর মনে রাখবেন, কেন্দ্রে আজকে যে সরকার আছে, কাল বেটা মরে যাবে, অন্যজন আসবে, পরশুদিন আবার কেউ চলে যাবে, অন্যজন আসবে। কত সরকার এসেছে, কত সরকার চলে গেছে, কত রাজ্য এসেছে, কত চলে গেছে। কিন্তু মনে রাখবেন,
যেটা গুরুদুয়ার থাকবে, যেটা চার্চ থাকবে, যেটা সনাতন ভাইদের যেটা ছিল 1947 থেকে, ওটাকে আর চেঞ্জ করা যাবে না, ওটা ওরকমই থাকবে। তাই এই আইনকে সামনে রেখে আমি বলতে বাধ্য হচ্ছি, কেন্দ্র সরকার শুধু ইসলাম মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে নয়, কেন্দ্র সরকার আমার দেশের সংবিধানের বিরোধী লেগেছে। অতএব সংবিধান আগে না কেন্দ্র সরকার আগে? জোরে বলেন, জোরে বলেন। সংবিধানকে বাঁচাবার স্বার্থে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদেরকে বুকে তাজা খুন দিয়ে হলো লড়াই করতে কারা পারবেন? উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান। লড়াই করতে পারবেন আপনারা, লড়াই করতে পারবেন, লড়াই করতে পারবেন। রাজ থেকে অঙ্গীকার নেন, কেন্দ্র সরকারের প্রত্যেক কারো কথা এই বাংলার বুকে আমরা হতে দেব না। এতে আপনারা রাজি আছেন না নয়? রাজি আছেন না নয়? কেন? আমার দেশের সংবিধান, আমার দেশের সংবিধান আমাদের কাছে আগে। আমার দেশের সংবিধানকে যে বুড়াগুল